মার্কিন ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের অবসান। পাকিস্তানে বিতর্কিত বিল পাস, সেনাপ্রধান পাবেন বাড়তি ক্ষমতা। রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুত করছে, যা সমগ্র বিশ্বের জন্য বিপর্যয়, মন্তব্য ফরাসি প্রেসিডেন্টের। চীন সীমান্তের কাছে নতুন বিমান ঘাঁটি করছে ভারত। নেতানিয়াহুর জন্য ইসরায়েলি প্রেসিডেন্টকে ট্রাম্পের চিঠি। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনে উৎপাদন প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। বোয়িংয়ের বিমান দুর্ঘটনায় নিহতের পরিবারকে $28 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে নির্দেশ। আফগানিস্তানে 90% পরিবার ঋণে জর্জরিত, মানবিক সংকট বৃদ্ধি। ভারতকে সহযোগিতার প্রস্তাব যুক্তরাষ্ট্রের ভদ্রভাবে প্রত্যাখ্যান নয়াদিল্লির। যুক্তরাষ্ট্রে আটক 6 শতাধিক অভিবাসীকে মুক্তির নির্দেশ আদালতের। রহস্যময় ড্রোন আতঙ্কে ইউরোপ। ইরাকের নির্বাচনে এগিয়ে প্রধানমন্ত্রী সুদানের নেতৃত্বাধীন জোট। মিয়ানমার, থাইল্যান্ডের 5 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। ফিলিস্তিন ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন করছে জার্মানি। যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউন শেষ হয়েছে। 12 নভেম্বর প্রতিনিধি পরিষদের ভোটে সমঝোতা চুক্তির পক্ষে 222 ও বিপক্ষে 209 ভোট পড়ে। 6 জন ডেমোক্রেট সদস্য রিপাবলিকানদের সঙ্গে যোগ দিয়ে হ্যাঁ ভোট দেওয়ায় প্রস্তাব পাশ হয়। এর আগে উচ্চকক্ষ সিনেটে শাটডাউন শেষ করার প্রস্তাব অনুমোদিত হয়। বুধবার ওয়াশিংটন ডিসির ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করে বিলটি কার্যকর করেন। 43 দিন ধরে বিনা বেতনে ছুটিতে থাকা হাজার হাজার ফেডারেল কর্মী আবার কাজে ফিরবেন। সরকারি খাদ্য সহায়তা, আটকে থাকা বেতন প্রদান ও ব্যাহত এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা পুনরায় স্বাভাবিক হবে। যদিও সব পরিষেবা পুরোপুরি সচল হওয়ার সময় নির্দিষ্ট নয়, তবে ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে দেশের সরকারি কার্যক্রমে স্বাভাবিকতা ফিরছে। পাকিস্তানের পার্লামেন্ট দেশটির সংবিধানের 27তম সংশোধনী পাশ করেছে, যা সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ক্ষমতা ব্যাপকভাবে বাড়াবে। নতুন আইন কার্যকর হলে তাকে আজীবন আইনি দায়মুক্তি দেওয়া হবে এবং দায়িত্বকালীন যে কোনো ফৌজদারি মামলার প্রভাব থাকবে না। একই সঙ্গে সুপ্রিম কোর্টের স্বাধীনতাও সীমিত হবে। নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে 234 ভোটে পাশ হয় বিলটি, বিপক্ষে মাত্র 4 ভোট। উচ্চকক্ষ সিনেটে বিরোধীদের বয়কটের মধ্যেও বিলটি পাশ হয়। সংশোধনী প্রণয়নের পর প্রতিরক্ষা প্রধান পদের অধীনে নৌ ও বিমান বাহিনী থাকবে। মানবাধিকার সংস্থা ও বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এটি ভঙ্গুর গণতন্ত্রকে স্থায়ী সামরিক শাসনের দিকে ঠেলে দিতে পারে। আইনজীবী সালাউদ্দিন আহমেদ বলছেন, এটি বিচার বিভাগের স্বাধীনতা ধ্বংস করেছে এবং দেশকে একনায়কতন্ত্রের দিকে ঠেলে দিচ্ছে। আগামীর যুদ্ধক্ষেত্র হবে মহাকাশ। বুধবার ফ্রান্সের মহাকাশ ও বিমান চলাচল কেন্দ্রে এমন মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, 2022 সালে ইউক্রেনে আক্রমণের পর রাশিয়া মহাকাশ থেকে গুপ্তচর কার্যক্রম পরিচালনা করছে। রুশ মহাকাশ যানগুলো ফরাসি উপগ্রহ পর্যবেক্ষণ করছে এবং ফরাসি স্থাপনাগুলো জিপিএস জ্যাম ও সাইবার আক্রমণের শিকার হচ্ছে। ম্যাক্রো এই কার্যকলাপকে হুমকি হিসেবে অভিহিত করেছেন এবং মহাকাশে ফরাসি সামরিক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি আরও জানিয়েছেন, রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুত করছে, যা সমগ্র বিশ্বের জন্য বিপর্যয়। এই হুমকির মোকাবেলায় 2030 সাল পর্যন্ত মহাকাশ সামরিক খাতে 4.2 বিলিয়ন ইউরো বিনিয়োগ করা হবে। চীনের সীমান্তবর্তী লাদাখে নতুন বিমান ঘাঁটি নির্মাণ করছে ভারত। লাদাখের মৌধনিয়মা এলাকায় সাগরপৃষ্ঠ থেকে 13,000 ফুট উচ্চতায় তৈরি হচ্ছে এই ঘাঁটি, যা দেশের উচ্চতম বিমান ঘাঁটি হবে। এয়ার চিফ মার্শাল এপি সিং সম্প্রতি নির্মাণাধীন ঘাঁটিটি পরিদর্শন করেছেন। অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সঞ্জীব কাপুর জানিয়েছেন, ঘাঁটিটি যুদ্ধবিমান অপারেশন চালানোর সক্ষমতা রাখবে এবং পাকিস্তান ও চীনের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে। লাদাখ সীমান্ত নিয়ে চীনের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়েছিল 1950-এর দশকে। সর্বশেষ 2020 সালে গালাওয়ান উপত্যকায় সংঘাত হয়, যাতে 20 ভারতীয় ও 45 চীনা সেনা নিহত হন। সম্প্রতি ভারত চীন কূটনৈতিক সম্পর্ক কিছুটা বন্ধুত্বপূর্ণ হলেও নয়াদিল্লি এখনও বেজিং এর উপর পূর্ণ আস্থা রাখছে না। নতুন বিমান ঘাঁটি সীমান্ত রক্ষা ও প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য পূর্ণ ক্ষমা চেয়ে চিঠি পাঠিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের উদ্দেশ্যে। চিঠিতে ট্রাম্প নেতানিয়াহুকে যুদ্ধকালীন শক্তিশালী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন এবং বলেন, তিনি ইসরায়েলকে শান্তির পথে এগিয়ে নিচ্ছেন। যদিও অন্য দেশের বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ অস্বাভাবিক, ট্রাম্পের জন্য এটি নতুন নয়। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে 2020 সাল থেকে বিচার চলছে। প্রেসিডেন্টের পদে থাকাকালীন এই প্রক্রিয়ায় নেতানিয়াহু ইতিহাস সৃষ্টি করেছেন। ট্রাম্পের এই চিঠি দেশটির রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করেছে এবং কট্টর ডানপন্থীরা সমর্থন করছে, বিরোধীরা আইনি শর্তের কথা মনে করাচ্ছেন। যুক্তরাষ্ট্র ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীন অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মানববিহীন বিমান উৎপাদনকে সহায়তা দেওয়া 32 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লক্ষ্য করে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, চীন, হংকং, ভারত, জার্মানি ও ইউক্রেনে অবস্থিত। নিষেধাজ্ঞার আওতায় তাদের সম্পদ ও আন্তর্জাতিক লেনদেনে বাধা দেওয়া হবে। ওয়াশিংটনের পদক্ষেপের জবাবে ইরান দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। বিষয়টি মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক নিরাপত্তা ক্ষেত্রে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যের ফেডারেল
ফেডারেল আদালত বোয়িংকে 2019 সালের ইথিওপিয়ান এয়ারলাইন্সের 737 ম্যাক্স উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত জাতিসংঘ কর্মী শিখা গার্গের পরিবারের প্রতি $28 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে, বাংলাদেশি টাকায় যা প্রায় 342 কোটি টাকা। বোয়িং এর রায়ের বিরুদ্ধে আপিল করবে না। দুর্ঘটনায় শিখা গার্গ সহ 346 জন প্রাণ হারিয়েছেন। মামলা থেকে প্রকাশ উড়োজাহাজের নকশা ত্রুটি এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে যাত্রীদের সতর্ক করতে ব্যর্থতা ছিল। ইথিওপিয়ান ফ্লাইট বিধ্বস্ত হওয়ার 5 মাস আগে একই মডেলের লায়ন এয়ার উড়োজাহাজ জাভা সাগরে বিধ্বস্ত হয়েছিল। উভয় ঘটনায় স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার ত্রুটি মূল কারণ। বোয়িং নিহতদের প্রতি গভীর দুঃখ প্রকাশ করেছে। আফগানিস্তানের প্রতি 10 পরিবারের 9টি খাদ্য সংকট ও ঋণের বোঝায় জর্জরিত, যা দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি জানিয়েছে 2023 সাল থেকে প্রায় 45 লাখ আফগান দেশে ফিরে এসেছেন। বিশেষ করে পূর্ব ও উত্তরাঞ্চলের দরিদ্র এলাকায় ফেরত আসা শরণার্থীরা মারাত্মক অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে। ফেরত আসা পরিবারের অর্ধেকের বেশি খাবারের জন্য চিকিৎসা সেবা বাদ দিচ্ছে, আর 90% পরিবার ঋণে ডুবে আছে। বাসস্থান সংকটও তীব্র, ভাড়া বেড়েছে 3 গুণ। দ্রুত আন্তর্জাতিক সহায়তা না পেলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে সতর্ক করেছে ইউএনডিপি। সংস্থার আফগানিস্তান প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ বলেন, আঞ্চলিকভাবে আয়, বাসস্থান ও সামাজিক সংহতি জোরদার করলে শরণার্থী চাপ কমানো সম্ভব। নয়াদিল্লির লালকিল্লা এলাকায় আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে, যা ভারত ভদ্রভাবে প্রত্যাখ্যান করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, বিস্ফোরণটি স্পষ্টভাবে একটি সন্ত্রাসী হামলা এবং তদন্তে সফলতা কামনা করেছেন। রুবিও বলেন, তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছিলেন এবং সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন। তবে ভারত জানিয়েছে তারা স্বতঃসিদ্ধভাবে তদন্ত পরিচালনার জন্য সক্ষম। বিস্ফোরণে অন্তত 12 জন নিহত ও প্রায় 30 জন আহত হয়েছেন। বিস্ফোরিত বোমাটি শক্তিশালী আইডি বোমা ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী ও নিরাপত্তা বাহিনী নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযানে আটক 615 জনকে মুক্তির নির্দেশ দিয়েছেন ফেডারেল বিচারক জেফ্রি কামিংস। মানবাধিকার সংস্থা এনআইজেসি ও এসইউএলইউ এর আবেদনের ভিত্তিতে এই রায় দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী যাদের বিরুদ্ধে বাধ্যতামূলক আটক আদেশ নেই এবং যারা সমাজের জন্য ঝুঁকিপূর্ণ নন, তাদের 21 নভেম্বরের মধ্যে মুক্তি দিতে হবে। ট্রাম্প প্রশাসন ও স্বরাষ্ট্র দপ্তর রায়ের তীব্র সমালোচনা করেছে এবং আপিলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। অভিযানে চলতি বছর জুন থেকে 3000-এরও বেশি অভিবাসী গ্রেফতার হয়েছেন এবং এর মধ্যে প্রায় 1100 জন স্বেচ্ছায় দেশ ত্যাগ করেছেন। এনআইজেসি এর আইনজীবী মার্ক ফ্লেমিং বলেন, 615 জনের জামিন মঞ্জুর হয়েছে, তবে বাস্তবে মুক্তি কত দ্রুত কার্যকর হবে তা অজানা। ইউক্রেন যুদ্ধ ইউরোপের নিরাপত্তা মানচিত্রে বড় পরিবর্তন এনেছে। আকাশে প্রায় প্রতি রাতে দেখা মিলছে আক্রমণকারী ড্রোনের। এই হুমকি মোকাবেলায় লাটভিয়ার রাজধানীতে ব্লেজ নামের এক এআই নিয়ন্ত্রিত ইন্টারসেপ্টর ড্রোন তৈরি করেছে অরিজিন কোম্পানি। 3 ফুট লম্বা এই ড্রোনটি লক্ষ্য শনাক্ত করে বিস্ফোরণে নিজে ও লক্ষ্যবস্তু উভয়কেই ধ্বংস করে। কোম্পানির সিইও অ্যাগ্রিস কিপুর্স বলেন, এটি রাশিয়ার সস্তা ও ব্যাপক ড্রোন হামলার কার্যকর জবাব হতে পারে। ইউক্রেনের তথ্য অনুযায়ী রাশিয়া প্রতিদিন 300-টিরও বেশি ড্রোন তৈরি করছে। ইতিমধ্যে লাটভিয়া তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা শক্তিশালী করতে ব্লেজ ড্রোন কেনা শুরু করেছে। ইরাকের সদ্য অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি নেতৃত্বাধীন জোট শীর্ষে রয়েছে। নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে সুদানি জোট 13,17,000 ভোট পেয়ে এগিয়ে। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে ভোটে অংশ নেওয়া সুদানি নিজেকে এমন নেতা হিসেবে উপস্থাপন করছেন, যিনি দীর্ঘ অস্থিরতা পেরিয়ে দেশকে স্থিতিশীল করতে চান। এদিকে পার্লামেন্টের 329 সদস্য থাকায় কোনো একক দল সংখ্যাগরিষ্ঠ নয়, ফলে সরকার গঠনের জন্য জোট অপরিহার্য। এবারের নির্বাচনে মোট ভোট পড়েছে 56.11%। ফলাফলের ভিত্তিতে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হলেও জোট গঠন অনেক সময় দীর্ঘায়িত হয়। যুক্তরাষ্ট্র, মিয়ানমার ও থাইল্যান্ডের 5 ব্যক্তি এবং 3টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অভিযোগ, তারা অনলাইনে প্রতারণামূলক বিনিয়োগ কেলেঙ্কারি ও জোরপূর্বক শ্রমে জড়িত। মার্কিন হিসাব অনুযায়ী 2024 সালে এই অঞ্চলের অনলাইন প্রতারণায় আমেরিকান নাগরিকরা অন্তত $10 বিলিয়ন হারিয়েছে, যা আগের বছরের তুলনায় 66% বৃদ্ধি। যুক্তরাষ্ট্রের মতে দক্ষিণ পূর্ব এশিয়ার অপরাধ চক্র ক্রমেই আমেরিকানদের লক্ষ্য করে প্রতারণা বাড়াচ্ছে, যা অর্থনৈতিক নিরাপত্তার জন্য বড় হুমকি। নিষেধাজ্ঞার মাধ্যমে এফবিআই, ইউএস সিক্রেট সার্ভিস এবং কলম্বিয়ার স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্সের উদ্যোগকে শক্তিশালী করা হয়েছে। দেশটি আমেরিকান নাগরিকদের সাইবার প্রতারণা থেকে রক্ষা করতে আইনগত ও কূটনৈতিক সব পদক্ষেপ অব্যাহত রাখবে। ফিলিস্তিন ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন করেছে জার্মানি। জেরুজালেমে অবস্থানরত 4 সদস্যের এই দল স্থানীয় নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করছে। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডবরিনডট জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির জন্য কার্যকর পুলিশ বাহিনী অপরিহার্য। কর্মকর্তারা ফিলিস্তিনের বেসামরিক নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করতে জার্মানির দীর্ঘমেয়াদী সহায়তা কর্মসূচি সম্প্রসারণ করেছেন। 4 সদস্যের দল প্রায় 2 সপ্তাহ আগে ফিলিস্তিনে পৌঁছেছে এবং জেরুজালেমে অবস্থিত অফিস ফর সিকিউরিটি থেকে নির্দেশনা পাচ্ছে। ডবরিনডট বলেন, গত 15 বছরের বেশি সময় ধরে জার্মান পুলিশ ফিলিস্তিনে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করছে এবং নতুন মিশন সেই প্রচেষ্টার ধারাবাহিক অংশ। এই পদক্ষেপ ফিলিস্তিনের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে নেওয়া হয়েছে।